আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে সেশনটিতে যুক্ত হওয়ার জন্য। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা পার্ট নিয়ে আলোচনা করব যা রিসার্চ পেপারে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে লিটারেচার রিভিউ। সো আমরা যদি প্রথমেই বলি যে এখানে লিটারেচার বলতে আপনার সাহিত্য বোঝায়। তো লিটারেচার রিভিউ এখানে সাহিত্য বলতে আগে যে গবেষণাগুলো হয়েছে, আগে যত প্রকারের গবেষণা হয়েছে সেই যে ডকুমেন্টস গুলো সেগুলো হচ্ছে আহ, বলতে গেলে লিটারেচার আমাদের। সো আমরা কোনো নির্দিষ্ট বিষয়ের উপর আগের যে গবেষণা বা বই, তারপর আর্টিকেল হতে পারে, রিপোর্ট হতে পারে, এই সবগুলোই হচ্ছে আপনার লিটারেচার রিভিউ। আর এগুলোকে সামারি আকারে আমাদের পেপারে তুলনা এবং মূল্যায়ন করে হচ্ছে উপস্থাপন করা হয়। তো যদি সহজভাবে বলি যে আগে কে কি বলেছে বা কি কি ফলাফল গুলো পেয়েছে তাদের গবেষণায়, ওগুলোই হচ্ছে আমাদের লিটারেচার রিভিউ। সো ফর এক্সাম্পল আমি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে চাই, সো ডিজিটাল মার্কেটিং এর যত আর্টিকেল আগে পাওয়া গিয়েছেন সবগুলোই আমাদের হচ্ছে লিটারেচার। এই বিষয়টা ক্লিয়ার মনে হয় সবার কাছে। সো লিটারেচার রিভিউ এর বলতে গেলে ওরকম স্পেসিফিক কোনো প্যাটার্ন নাই। সে একটু অনুগ্রহ করে মিউট থাকবেন, হ্যাঁ। ওকে, ওকে। আচ্ছা। সো লিটারেচার রিভিউ মানে করার উদ্দেশ্যটা কি? লিটারেচার রিভিউ করার প্রধান যে উদ্দেশ্য সেটা হচ্ছে আগে কি গবেষণা করা হয়েছে তা জানা। হুম। আমি যে টপিকটি নিয়ে কাজ করছি সেখানে আগের গবেষকরা কি করেছে তা বোঝা। যেমন হচ্ছে রুরাল সেভিং বিহেভিয়ার নিয়ে আমরা কাজ করব। আমরা অনেক টপিক সিলেক্ট করে ফেলেছি, যে কনজিউমার বিহেভিয়ার, তারপর রুরাল সেভিং বিহেভিয়ার, এই বিষয়গুলো নিয়ে। সো এইগুলো নিয়ে আগে যত ফাইন্ডিং এসেছে সেগুলো বিশ্লেষণ করা, হ্যাঁ, আমাদের লিটারেচার রিভিউ পার্টে সেগুলো নিয়ে বিশ্লেষণ করা হয়। সো আগে কি গবেষণা করেছে তা জানা, এটা হচ্ছে আমাদের লিটারেচার রিভিউ এর উদ্দেশ্য। হ্যাঁ। তারপর রিসার্চ গ্যাপ খোঁজা, আহ কোথায় এখনো কাজ হয়নি বা সমস্যা আছে। ধরুন আমি কাজ করলাম যে হচ্ছে আহ দাম বৃদ্ধি পাওয়াতে গার্মেন্টস কর্মীদের উপর বেশি চাপ পড়ে। তো এই বিষয়টি নিয়ে আমি গবেষণা করতে চাই। তো আমাকে গার্মেন্টস কর্মীদের নিয়ে যত গবেষণা হয়েছে আগে, এই বিষয়গুলো নিয়ে জানতে হবে এবং তারপর গ্যাপটা খুঁজে বের করতে হবে যে এই বিষয়গুলো নিয়ে কাজ হয় নাই। সো আমরা রিসার্চ গ্যাপটা খুঁজে বের করতে পারবো। তারপর হচ্ছে থিওরি এবং কনসেপ্ট বোঝা। হুম। আমি যে কনসেপ্ট, যেমন মানে যেমন হচ্ছে সেভিং বিহেভিয়ার বা ইনকাম ইনস্ট্যাবিলিটি, এই বিষয়গুলো নিয়ে কাজ করব, সেগুলো কোন কোন তত্ত্বের উপর হচ্ছে ভিত্তি করে আহ, পরিচালিত হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমাদের জানা যায়। সো তারপর হচ্ছে ইভ্যালুয়েট সোর্সেস, আমরা যে সোর্স গুলো পাবো সেগুলোর কতটুকু মানে স্ট্রেংথ আছে, তারপর লিমিটেশন, কোয়ালিটি অফ স্টাডিজ, আগের যে স্টাডি গুলো হয়েছে সেগুলোর পেপার গুলোর কোয়ালিটি কিরকম, তারা যে বিষয়গুলো নিয়ে কাজ করেছে আসলে এটা ভালো প্রভাব ফেলছে নাকি খারাপ প্রভাব ফেলছে, এই বিষয়টা নিয়ে জানা যায়। এগুলো হচ্ছে আমাদের উদ্দেশ্য। তারপরে আরো কিছু যদি অ্যাডিশনাল বলি, মেথোডোলজির আইডিয়া নেওয়া যায়। আগের গবেষকরা কিভাবে ডেটা কালেক্ট করেছে, ওরা প্রাইমারি ডেটা ইউজ করেছে না হচ্ছে, যদি মেথোডোলজিক্যাল, আমাদের হচ্ছে রিসার্চ লিটারেচার রিভিউ এর কিছু প্রকারভেদ আছে, সেগুলোর মধ্যে একটা হচ্ছে মেথোডোলজিক্যাল রিভিউ। তো আহ, আসলে সেগুলো পড়লে আমরা বুঝতে পারবো যে তাদের স্যাম্পল সাইজ কত ছিল, এগুলো নিয়েও আলোচনা করে লিটারেচার রিভিউ এর মধ্যে। ওকে। সো যদি লিটারেচার রিভিউ এর গুরুত্ব সম্পর্কে বলি, যে লিটারেচার রিভিউ খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা গবেষণাকে শক্তিশালী করে। আমি যখন
রেফারেন্স দিব যে আমি কোন আহ, কাজটা আগে করা হয়েছে সেটা সম্পর্কে বলবো, তখন কিন্তু আমার কাজটা মানে যুক্তিযুক্ত হবে। যেমন আমরা ধরুন, যখন আমরা ইসলামিক বিষয় নিয়ে তর্ক বিতর্ক করি বা ইতিহাস নিয়ে তর্ক বিতর্ক করি, তখন কিন্তু বলি যে বুখারী শরীফের এত নম্বর হাদিসে এটা এটা বলছে, তখন কিন্তু একজন বিশ্বাস করতে বাধ্য হয়। হ্যাঁ, তো আমরা যখন লিটারেচার রিভিউটা করব, আমাদের পেপারেও সেরকম লিটারেচার রিভিউটা অ্যাড করব, তখন এটা কিন্তু রিডারদের কাছে ক্রেডিবল হবে, তারা বিশ্বাস করবে। তারপর হচ্ছে ডুপ্লিকেট কাজ আমরা এড়িয়ে চলতে পারবো। ধরুন আগে একটা বিষয় নিয়ে কাজ হয়ে গিয়েছেন, যেমন আহ, যারা যারা স্কুলে থাকে তাদের, যারা সারাদিন স্কুলে থাকে তাদের মেধার বিকাশ কম হয়, আমি এটা নিয়ে ধরুন গবেষণা করতেছি। তো এখন আমি যদি ওই সেম কাজটা নিয়ে গবেষণা করি, তাহলে কিন্তু আগের কাজটা, ধরুন এরকম আগেও একটা কাজ হয়েছে বাংলাদেশে, তো আমি আবার কাজ করলাম, তখন কিন্তু বিষয়টা সেম হয়ে গেল, মানে ডুপ্লিকেট হয়ে গেল। আগের কাজের মধ্যে এখন কাজের মধ্যে কোনো নতুনত্ব থাকলো না, সেই ক্ষেত্রে কিন্তু পাবলিকেশনটা হবে না। সো আমরা যখন লিটারেচার রিভিউ করব, তখন এটা বুঝতে পারবো যে আগে কি কাজ হয়েছে, আমার এখন কি কাজ করাটা উচিত। তারপর হচ্ছে আমরা ক্লিয়ার যে একটা ডিরেকশন সেটা বুঝতে পারবো, যে তারা কি নিয়ে কাজ করেছে, এখন আমি কি নিয়ে কাজ করব বা কি নিয়ে কাজ করব না। হ্যাঁ, সো এটা হচ্ছে একটা লিটারেচার রিভিউ করার গুরুত্ব। ওকে, এখানে লিটারেচার রিভিউর কিছু প্রকারভেদ আছে, তার আগে আমরা একটু কিছু স্লাইড থেকে আসি। মানে মানুষ বিভিন্ন ডকুমেন্টস, ইউনিভার্সিটি ডকুমেন্টস, সেগুলোতে লিটারেচার রিভিউ সম্পর্কে আসলে কি বলে। এটা একটা ইউনিভার্সিটি একটা ডকুমেন্টস, সেখানে ওরা কিভাবে বলছে দেখি। সো এখানে উদ্দেশ্য বলছে যে this helps your reader understand your project or thesis better। মানে এটা, আমি যে রিসার্চ পেপার অথবা থিসিস করব, সেটা রিডাররা খুব ভালোভাবে বুঝতে পারবে। তারপরে হচ্ছে ইট অলসো মেক্স ইউ মোর ক্রেডিবল এন্ড রিলায়েবল অথর, মানে আমাকে এটা বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য লেখক হিসেবে গড়ে তোলে। সো লিটারেচার রিভিউ এর যে পারপোস, এটা আমার 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 আমরা হচ্ছে এটা, এই বিষয়গুলো খুব স্পষ্টভাবে ফুটে ওঠে, যার কারণে আমি ক্রেডিবল অথর হই। তারপরে হচ্ছে এখানে বলা আছে, the writer presents a summary and critical evaluation of each article or scholarly resource। মানে আগের যে মানে রাইটার হচ্ছে এখানে কি করে, আপনার আগের যে পেপার গুলো আছে সেগুলো সামারি করে। তারপর হচ্ছে ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন, মানে আপনার কোন ভালো ইফেক্ট পড়ে নাকি হচ্ছে খারাপ ইফেক্ট পড়ে, বা কোন বিষয়টা আসলে ভালো আগের পেপারের, এই বিষয়গুলো ক্রিটিক্যালি ইভ্যালুয়েশন করে প্রত্যেকটা আর্টিকেলে। এখন আসি যে এখানে ওরা কি বলছে যে হোয়াট ইজ আ লিটারেচার রিভিউ। এখানে ওরা বলছে লিটারেচার রিভিউ ইজ আ রিভিউ অর ডিসকাশন অফ কারেন্ট পাবলিশড ম্যাটেরিয়াল অ্যাভেলেবল অন পার্টিকুলার টপিক। মানে ওরা বলতেছে যে লিটারেচার রিভিউটা হচ্ছে একটা রিভিউ যেখানে আলোচনা করা হয় ইতিমধ্যে পাবলিশ করা অলরেডি যে পেপার গুলো, সেগুলো নিয়ে আলোচনা করা হয় অংশ, এটাই হচ্ছে লিটারেচার রিভিউ। সো ইট ওই যে ওইবার যে মাশরুম সটে করে দিলাম লগে এই সসেস সটে করে দিলাম ভাইজা। okay, it attempts to synthesize and evaluate the materials and information according to research questions, thesis, and central themes. So এখানে হচ্ছে সিনথেসাইজ করে, ইভালুয়েট করে। সিনথেসাইজ এই বিষয়টা আমরা একটু পরে আরো ভালো করে ক্লিয়ার করবো। This allows your reader to know what is being said about your given topic। মানে এটা মানে রিডারদেরকে আসলে রিডাররা আসলে জানতে পারে যে কি বলা হয়েছে, এবং আমার যে টপিকটা আছে সেটার উপর হাউ দিস সোর্স কম্পেয়ার উইথ ওয়ান অ্যানাদার, এই সোর্স গুলো কিভাবে একে অপরের সাথে কম্পেয়ার করে। যেমন আপনার রিসার্চ পেপার আগের
যে কাজগুলো হয়েছে তাদের একে অপরটার সাথে কম্পেয়ার করে। যেমন ফর এক্সাম্পল একটা বলা আছে যে ডিসকাউন্ট দিলে মানে প্রোডাক্টের উপর ডিসকাউন্টের কারণে যারা পুয়ার পিপুল আছে ওরা বেশি ক্রয় করে। একটা পেপারে বললো, আরেকটা পেপারে ধরেন বললো যে গবেষণা করছেন যে ডিসকাউন্ট দিলে আসলে যারা অক্ষম ব্যক্তি ওনারা খুব একটা ক্রয় করে না। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। সো মানে এখানে কম্পেয়ার করবে একে অপরের এর সাথে। সো অ্যান্ড হোয়াট গ্যাপস দেয়ার আর ইন রিসার্চ, রিসার্চ কোন গ্যাপটা রয়েছে সেটাও বলা হয়। এখানে ওনারা বলেছেন থ্রি টাইপস অফ লিটারেচার রিভিউ। সো এখানে ক্রোনোলজিক্যাল আছে, অর্গানাইজড বাই পাবলিকেশন ডেট অর হিস্ট্রি অফ টপিক। মানে আহ, মানে ক্রোনোলজিক্যালে সাল ওয়াইজ হয়, যেমন 2022 সালে ফর এক্সাম্পল কোনো একটি ইতিহাস, এটা ইতিহাস রিলেটেড বিষয়গুলোতে বেশি হয়। ফর এক্সাম্পল গ্রিসের একটা ইতিহাস নিয়ে আলোচনা করলো যে 1990 সালে কি হয়েছিল, তারপর হচ্ছে 2001 সালে কি হয়েছিল, এই বিষয়গুলো মানে সাল ওয়াইজ বর্ণনা করা বা লিটারেচার করা, সেটা হচ্ছে ক্রোনোলজিক্যাল। ফর এক্সাম্পল আমি যদি দেখাই এখানে ক্রোনোলজিক্যাল, এই যে মানে ক্রোনোলজিক্যাল স্টাইল হলো সময় ভিত্তিক রিভিউ। যেমন আমরা যদি চাইল্ড ম্যারেজ নিয়ে গবেষণা করি তাহলে বুঝতে পারি 2021 সালে কি ঘটেছিল, 2022 সালে কি পরিবর্তন হয়েছে, মানে কোন সালে কি কি পরিবর্তন হয়েছে এই বিষয়গুলো। যেমন এখানে দেখেন আর্লি স্টেজ 2018 টু 2020, এখানে এই সময়টাতে হচ্ছে ফেসবুকের মার্কেটিং প্ল্যাটফর্মে কি কি ঘটেছিল আর কি, সেই বিষয়গুলো নিয়ে এখানে লিটারেচার রিভিউ করা হচ্ছে যে ইন দ্য আর্লি ইয়ার্স রিসার্চ ফোকাসড অন ইন্টারাকশন অফ ফেসবুক, মানে কি কি ঘটছিল এই সাল থেকে এই সাল পর্যন্ত এখানে লিটারেচার করেছেন। তারপরে মিডল স্টেজ মানে 2021 থেকে 2022 সালে কি কি ঘটছিল এই বিষয়গুলো আগের পাবলিশ পেপারে ওরা কি কি ফলাফল পেয়েছিল এই বিষয়গুলো এখানে তুলে ধরছে। তো এইভাবে সাল ওয়াইজ যখন বর্ণনা করা হয় সেটাকে হচ্ছে আপনার ক্রোনোলজিক্যাল লিটারেচার রিভিউ। এখন আসি হচ্ছে থিমেটিক। Thematic, organized by topic or issue, may still improve chronology or an order of importance. মানে এখানে থিম আকার এক একটা প্যারা বা টপিক আকার, আমরা যখন রচনা লিখতাম লেখার সময় স্বদেশ প্রেম নিয়ে রচনা লিখলে ছাত্র জীবনে স্বদেশ প্রেম, তারপর হচ্ছে আরো অনেক টপিক লিখতাম, তো এইরকম আর কি থিমের ক্ষেত্রে ওইরকম। আহ আমি যদি পেপার থেকে দেখাই, দেখুন এখান থেকে হচ্ছে লিটারেচার রিভিউ শুরু হয়েছে, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে করা। তো দেখুন এখানে ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা থিম করছে। মানে যেমন আমরা যদি আমাদের পেপার টাইটেলে কতগুলো থাকে, ভেরিয়েবল থাকে, আমরা ওই ভেরিয়েবল গুলো নিয়েও কিন্তু এক একটা টপিক বানাতে পারি। যেমন সেভিং বিহেভিয়ার ইন রুরাল এরিয়া, এটা নিয়ে একটা এই টপিক বানাতে পারি। তারপর হচ্ছে কনজিউমার বিহেভিয়ার ইন রুরাল এরিয়া, এটা নিয়েও একটা টপিক বানাতে পারি। মানে কনজিউমার বিহেভিয়ার নিয়ে যত কথা আছে এই টপিকটার ভিতরে আলোচনা করবে। ফর এক্সাম্পল এখানে ডিজিটাল মার্কেটিং নিয়ে আহ, একটা টপিক বানিয়েছেন, এখানে আগের গবেষণায় ডিজিটাল মার্কেটিং নিয়ে ওরা কি কি ফলাফল পেয়েছে আর কি এখানে তুলে ধরছে। কিন্তু এখানে বলছে ডিজিটাল মার্কেটিং রেফার্স টু ইউজ অফ, মানে প্রথমে একটা সংজ্ঞা দিয়েছেন। So, কে কে বলছেন এখানে কটলার আর কিলার, এটা হচ্ছে বলছে। তো এইখানে কিন্তু হচ্ছে ওরা একটা সংজ্ঞা দিয়ে শুরু করবো। তারপরে দিস অ্যাপ্রোচ ইনভলভস ডিরেক্ট এন্ড পার্সোনালাইজড কাস্টমার ইন্টারাকশন সাপোর্টিং দ্য টেকনোলজি, মানে কিছু সাধারণ কথাবার্তা বলছেন। তো এভাবে ওরা এই যেখানে কিছু এক্সপিরিয়েন্সের কথা বলছে, ইন্টারাকশনের কথা বলছে। তারপরে এটা পেয়েছে হচ্ছে চ্যাফেই এট অল 2018। তো এইখানে
কিন্তু হচ্ছে মানে ডিজিটাল মার্কেটিং নিয়ে যত কথাবার্তা আছে এগুলো কিন্তু শেষ করে দিল। আগের পেপারে যে যে কথাবার্তা বলছে এগুলো আবার দেখুন এখানে পারসিভড কনজিউমার ভ্যালু এটা নিয়েও যত কথাবার্তা হলো এই কাজ কিন্তু শেষ করে ফেলছে। এখন কনজিউমার লয়ালটি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন, কেউ কিছু বলতে চান? হ্যাঁ বলুন। জি ভাই, একটা কোশ্চেন ছিল আমার, যে Sure. লিটারেচার রিভিউ থেকে শুধু সাইটেশনটা কি শো করতে হয়, নাকি পুরো রিসার্চ পেপারে সাইটেশনটা শো করতে হয়? বুঝিনি ভাই, আবার একটু ক্লিয়ার করে বলুন। আমি কি শুধু কি লিটারেচার রিভিউতে সাইটেশন যেগুলো আছে হুম। এখানে পাশে ট্যাগ দেওয়া আছে, এগুলা কি শুধু লিটারেচার রিভিউ থেকে শো করতে হয়, নাকি বুঝছি পুরো বুঝছি। রিসার্চ পেপারে আমাকে সাইটেশনটা শো ভাইয়া, করতে হবে? আপনার থ্রু আউট দ্য রিসার্চ, পুরো রিসার্চ পেপারে আপনার সাইটেশন লাগে। এখন আমি যখন লিটারেচার রিভিউ করব সেটার ভিতরে লেখার সময় আমি যেখান যেখান থেকে তথ্য নিয়েছি সেই বিষয়গুলো আমার ই করতে হবে। আবার ধরুন হচ্ছে আমি যখন ফর এক্সাম্পল আমি কোশ্চেনিয়ার বানাবো, হ্যাঁ, একটা আমার টপিকের কোশ্চেনিয়ার তৈরি করবো। এখন আমি কোশ্চেনিয়ার সম্পর্কে আমার সোর্স কোথায়, আমি কোথা থেকে নিয়েছি এগুলা, সেগুলো কিন্তু আমাকে লিখতে হবে। হ্যাঁ, যে আমি এই কোশ্চেনার গুলো অমুক পেপারে ওরা এই করেছিল, আমি এগুলো নিয়েছি এবং ডেভেলপ করেছি। আবার ধরুন আমি ইন্ট্রোডাকশনেও আমার লিটারেচার ইউজ করতে হচ্ছে। আবার আমি যখন আমার রেজাল্টে অ্যানালাইসিস করবো তখনও কিন্তু আমি বলবো যে অমুক অমুক পেপারে ওরা সিগনিফিকেন্ট লেভেলে এত ছিল, এইটা এটা এটা গ্রামের উপরে এই রিসার্চটা করেছিল। তো পুরো রিসার্চ পেপারে আপনার সাইটেশন থাকে বা তথ্য নিতে হলে তো আপনার দিতে হবে, তো সেগুলো আমরা যাবো ভাইয়া, হ্যাঁ? আর এখন লিটারেচার রিভিউ করবো যে আমরা এখন অন্য পেপারের, আমরা শুধু লিটারেচার রিভিউ দেখে ধারণা নিব। এখন ধরুন এই যে এই পেপারের লিটারেচার রিভিউটা হচ্ছে এটা। আমাকে কি এটা পড়ে পড়ে এখান থেকে আমাকে তথ্য নিতে হবে এমনটা না। আমি তথ্য নিব হচ্ছে এই পেপারের কোন বিষয়টা নিয়ে রিসার্চ হয়েছে, ওরা কোন অবজেক্টিভটা নিছে, এই বিষয়গুলো আমাকে আমার পেপারে হচ্ছে আমি তুলে ধরবো। যেমন এখানে বলছে দে স্টাডি ইনভেস্টিগেট দ্য ইম্প্যাক্ট অফ ডিজিটাল মার্কেটিং অন কনজিউমার লয়ালটি। এই যে এই জিনিসপত্র আমরা নিব, মানে অন্য পেপারে ওরা কোন বিষয়গুলো নিয়ে কাজ করছে, হ্যাঁ, ওরা কোন কত স্যাম্পলস, এই যে এখানে দেখেন ওরা স্যাম্পল সাইজ নিচে হচ্ছে আপনার 420। তো আমি আমার পেপারে যখন আমি লিখবো তখন আমি বলতে পারি যে অমুক পেপারে স্যাম্পল সাইজ 420 নিয়েছে, আমি আমার আমার কাছে মনে হয়েছে এটা কম স্যাম্পল সাইজ, আমি 500 স্যাম্পল সাইজ মনে করি নেওয়া উচিত। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই পেপারের ও যে অ্যাবস্ট্রাক্ট লিখেছে বা ও যে অবজেক্টিভ গুলো নিয়েছে বা ও যে ফলাফল পেয়েছে সেগুলো কিন্তু আমার, মানে আমি আমার পেপার আলোচনা করবো, ওর লিটারেচার রিভিউ কি বলছে ওগুলো কিন্তু আলোচনার বিষয় আমার পেপারের না। যেমন ও এখানে কি করছে, এই যে সফটওয়্যার ব্যবহার করছে, এই যে স্মার্ট পিএলএস, ও তারপর সে ওইখানে ইউজ করছে এই যে মডেল, স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং, এটা ইউজ করছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি যখন আলোচনা করবো তখন কিন্তু এই বিষয়গুলো না যে এই যে এই অথরের নামটা কি, অথরের নাম হচ্ছে আপনার এই যে মেহেদি, মেহেদি নাকি, হ্যাঁ, বা আমিরি আর কি। ধরুন তখন আমি বলবো যে আমিরি এই স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিংটা ইউজ করছে, সে ফলাফল পাইছে এটা, তখন আমি কিন্তু এই ব্যাপারে এগুলো আমি আমার পেপারে নিয়ে আলোচনা করবো। এখন ওর লিটারেচার রিভিউ কি বলছে, এই যে এগুলা এগুলো যে আমার তথ্যে আমার পেপারে আমি অ্যাড করবো এমনটা না, বুঝছেন? এখন ধরুন আমি কোন একটা লাইন আমার কাছে ভালো লাগছে, আমি এই লাইনটা নিব, তো নিয়ে তখন আপনার নিজের মতো করে লিখতে হবে। ফর এক্সাম্পল এখানে যে আহ, এখানে দেখুন, এখানে যে আফসারি এন্ড রেজি এই টাইপের একটা নাম আছে এখানে, এন্ড রেজি showed that digital marketing positively affect consumer satisfaction। এখানে কিন্তু একটা লাইন আছে। এখন এই লাইনটা নিলে কিন্তু আমার পেপারে এই যে আফসারি এন্ড রেজি ওনার সাইটেশনই কিন্তু দিতে হবে, আমি কিন্তু এই লোকটার সাইটেশন দিতে পারবো না, এই যে এই লোকটার সাইটেশন দিতে পারবো না, কারণ এই তথ্য কিন্তু তার না। হুম, এই তথ্য কিন্তু তার না, কারণ এখানে
এই আমিরি যে তথ্যগুলো নিয়েছে, এই পেপার যে লিখছেন, এই তথ্যগুলো কিন্তু সে অন্য পেপার থেকে নিয়েছেন, যারা অলরেডি এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করেছে। হ্যাঁ, তো তাহলে আমাকে কোনো একটা পেপার যে আমি লিটারেচার করব, তো সেই ক্ষেত্রে অন্য পেপারের অ্যাবস্ট্রাক্টটা দেখবো, কনক্লুশনটা দেখবো, লিমিটেশন দেখবো। এইগুলো দেখে আমি আমার পেপার ওই বিষয়গুলো নিয়ে সামারি আকারে আলোচনা করব। আমি কি বিষয়টা বোঝাইতে মানে বোঝাইতে